অবশেষে চিকিৎসার জন্য লন্ডন গেলেন খালেদা জিয়া। গুলশান থেকে রাস্তায় রাস্তায় নেতাকর্মীদের ঢল। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া কামনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। ট্রাভেল পাস নিয়ে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা, জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। -2 এর ভাবনা নেই অন্তর্বর্তী সরকারের। যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাবে না, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীসহ পুকুরে পড়ল মাইক্রোবাস। নিহত 5 জনের পরিবারে শোকের মাতম। চালের দাম বেড়েছে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে। মন্তব্য অর্থ উপদেষ্টার। মজুদ পর্যাপ্ত থাকায় রোজায় মূল্য স্থিতিশীল থাকার আশা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পথে পথে নেতাকর্মীদের ঢল ঠেলে অবশেষে লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে রাত 8:15 গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন সাবেক এই প্রধানমন্ত্রী। কিন্তু সড়ক জুড়ে নেতাকর্মীদের ভিড়ে প্রায় 3 ঘন্টা সময় লাগে বিমানবন্দরে পৌঁছাতে। রাত 11:15 লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমান। বিদায় শেষে বিমানবন্দরে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপোষ করেননি তিনি, তাই তো দলের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে আপোষহীন বলেই সম্বোধন করেন। গণতন্ত্রের যাত্রায় অবিচল এই রাজনীতিক অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে। শেষ কবে এমন নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ঘিরে রেখেছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে? দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রায় 2 বছরের নির্জন কারাবন্দিত্বে নানান রোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় খানিকটা সুস্থতা মিললেও প্রয়োজন ছিল বিদেশে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার। আওয়ামী লীগের শেষ 4.5 বছরের উপেক্ষা শেষে মুক্ত খালেদা জিয়ার গন্তব্য যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক। জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে 6 বছর তাকে আটক করে রাখা হয়েছিল। আমরা বারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে, হাসিনাকে আমরা অনুরোধ করেছিলাম চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তিনি কোনো কথাতেই কর্ণপাত করেননি। এর আগে রাত 8:15 গুলশানে বাসভবন ফিরোজা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। তবে নেতাকর্মীদের ঢলে গুলশান 2 পর্যন্ত 2 মিনিটের পথ পাড়ি দিতে লেগেছে ঘণ্টাখানেকের মতো। এ যেন অন্যরকম ভালোবাসা, শ্রদ্ধা আর আবেগের বহিঃপ্রকাশ। প্রিয় নেত্রীকে শুভকামনা আর এক নজর দেখতেই এই উপচে পড়া ভিড়। নিজের দীর্ঘদিনের পরিচিত গাড়িতে চড়েই ছোট ছেলে কোকরি শ্রী শর্মিলা রহমানকে পাশে নিয়ে জনতার ভালোবাসায় সিক্ত হন তিনি। একই গাড়িতেই ছিলেন খালেদা জিয়ার সফর সঙ্গী ও বিশ্বস্ত সহায়তাকারী এবং কারা সঙ্গী ফাতেমাও। আলহামদুলিল্লাহ, মানুষের ভালোবাসায় সিক্ত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই গাড়ি বহরের সময় লাগে
3 ঘন্টার মতো জনস্রোতের চাপে রাত 11টার দিকে বিমানবন্দরে প্রবেশ করে তার গাড়িবহর। ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনে পৌঁছানোর পরই হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হবে হাসপাতালে। আর বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান। তাও প্রায় 7 বছর পর সন্তানের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের এক মাহেন্দ্রক্ষণ। উনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওনার মার জন্য। আর এখান থেকে উনি সরাসরি ক্লিনিকে যাবেন, হসপিটালে আগে উনি চিকিৎসা নেবেন, তারপরে যদি উনি সুস্থ হয় তারপরে তার বাসায় যাবেন, তারপরে সাক্ষাৎ হবে এবং থাকবেন কিছুদিন, তারপরে সুস্থ হয়ে দেশে ফিরবেন। লন্ডনে হসপিটালে ভর্তি হওয়ার পর ওনারা যে ধরনের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার পর পদ্ধতি নির্ধারণ করবেন সেই অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার আগে শেষ বিদায় জানাতে ফিরোজায় যেমন সর্বস্তরের নেতাকর্মীরা এসেছিলেন, বিমানবন্দরেও তেমনি দলের নীতি নির্ধারকরা শুভেচ্ছা জানান। সবারই প্রত্যাশা সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পতিত আওয়ামী সরকারের প্রায় 4.5 বছরের উপেক্ষা, নেতাকর্মীদের দীর্ঘদিনের অপেক্ষা শেষে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন তিনি এবং বিএনপি কেবল নয়, গোটা দেশের রাজনীতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশা সর্বস্তরের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সড়ক জুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস আর শুভেচ্ছায় সিক্ত হয়ে বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পথে পথে হাজারো নেতাকর্মীর ভিড় পেরিয়ে গুলশানের বাসা থেকে বিমানবন্দর পৌঁছাতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। উন্নত চিকিৎসা শেষে আবারও দেশ ও দলের হাল ধরবেন খালেদা জিয়া, এমন প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের। খালেদা জিয়ার গাড়িবহরে ছিলেন সহকর্মী আরেফিন শাকিল। কিছু বিদায় স্বস্তির, নতুন স্বপ্নের হাতছানি। রাত 8:15টায় বিএনপি চেয়ারপারসন বাসা থেকে বের হওয়ার পরপরই উচ্ছ্বাস আর আনন্দে মেতে ওঠেন দুপুর থেকে অপেক্ষামান নেতাকর্মীরা। ভাড়া বাসা ফিরোজা থেকে গুলশান 2 হয়ে বনানী, সব নির্দেশনা উপেক্ষা করে মূল সড়কে নেমে আসেন বিএনপির হাজারো নেতাকর্মী আর জনতা। উষ্ণ ভালোবাসায় সিক্ত করেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে। হাত নেড়ে ভালোবাসার জবাব দেন খালেদা জিয়া। এখানে অনেক আবেগ এবং অনেক কিছু নিয়ে আজকে আসছি, একটিবার ম্যাডামকে দেখব। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, তিনি চিকিৎসা শেষে বাংলাদেশের মাটিতে যেন ফিরে আসেন। বেদনা যেমন এবং খুশিরও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইরে যাচ্ছেন। আসলে এই আবেগের কথা আসলে বলে ভাষা প্রকাশ করা যাবে না। শত শত মোটরসাইকেল আর পুলিশি নিরাপত্তায় গাড়িবহর ছুটে চলে এয়ারপোর্টের দিকে। তখনও একটু কমেনি মানুষের আবেগ আর অনুভূতি। প্রিয় নেত্রী সুস্থ হয়ে দেশে ফিরবেন, নেতৃত্ব দিবেন দল, দেশ আর দশের, এমন প্রত্যাশা সবার কণ্ঠে। জনগণের গণতান্ত্রিক অধিকার এবং জনগণের ভোটাধিকার এবং জনগণের অধিকার আদায়ের জন্য তিনি সবসময় জনগণের পাশে থাকবেন। উনি সুচিকিৎসা করে আবার এই দেশের বাংলাদেশের মানুষের মাঝে উনি ফিরে আসবেন, দেশকে নেতৃত্ব দিবেন, জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। একমাত্র নেত্রী যিনি কখনোই পরাজিত হননি এবং বাংলাদেশের মানুষ যাকে কখনোই পরাজিত হতে দেখেননি এবং হতে দিতে চানও না। ইতিহাসের নানা ঘটনা প্রবাহের কারণে উচ্ছ্বাস আর আবেগের মাঝেও উকি দেয় ভয় শঙ্কা। তবে নেতাকর্মীরাও প্রস্তুত জিয়া পরিবার ঘিরে সব ষড়যন্ত্র রুখে দেয়ার। অন্যান্য বারের মতো আগামীতে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করার জন্য যুবদল সর্বদা প্রস্তুত আছে। যুবদল জিয়া পরিবারের ভ্যানগার্ড হিসেবেই রাজপথে ছিল থাকবে। আমরা ঐক্যবদ্ধ, সুসংগত, আমরা ঢাকা শহরের সমস্ত জনগণকে নিয়ে, সমস্ত বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা এটা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। রাত 10টায় ফ্লাইটের সূচি থাকলেও নেতাকর্মীদের ভিড় ঠেলে খালেদা জিয়ার গাড়িবহর এয়ারপোর্টেই পৌঁছায় প্রায় 1 ঘন্টা পর। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এমন স্বস্তিকর দিনের জন্য বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা করতে হয়েছে প্রায় 4.5 বছর। কত আবেদন, নিবেদন, কর্মসূচি, অনুরোধের পরও অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অনুমতি দেয়নি তৎকালীন শেখ হাসিনা সরকার। নতুন রাজনৈতিক পরিবেশে তাই নেতাকর্মীরা চান খালেদা জিয়া দেশে ফিরে আবারও বিএনপির নেতৃত্ব দেবেন। তবে খালেদা জিয়া বিএনপির রাজনীতিতে আগামী দিনে কতটা সক্রিয় হন তাই এখন দেখার বিষয়। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি বুধবার পর্যন্ত
মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। বুধবার আবার শুনানি হবে। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, মন করা ও রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়। আপিলে তিনি ন্যায় বিচার পাবেন বলে আশা করেন আইনজীবীরা। এর আগে গত 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। ট্রাভেল পাস নিয়ে দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এছাড়া জুলাই আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে গত 15 বছর গুম খুনে জড়িত আরও 22 জনের পাসপোর্ট। রাতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, পাসপোর্ট ডেলিভারিতে বুধবার থেকে SMS পাবেন প্রবাসীরা। তাদের আটকে থাকা বেশিরভাগ পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছে গেছে। জানানো হয় 40 কোটির মধ্যে 11 কোটি পাঠ্য বই বিতরণের কথাও। বৈষম্য রোধে জুলাই আগস্টে আন্দোলন করে ছাত্র জনতা। ওই আন্দোলন দমাতে গণহত্যার মতো পথ বেছে নেয় হাসিনা সরকার। এরপর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শেখ হাসিনা সহ জুলাই আগস্টে গণহত্যায় জড়িত 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। সেই সাথে বাতিল করা হয়েছে গুম খুনে জড়িত আরও 22 জনের পাসপোর্টও। জানানো হয়, ট্রাভেল পাস নিয়ে দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে 22 জনের, এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত এমন 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। প্রেস উইং জানায়, বুধবার থেকে পাসপোর্ট ডেলিভারির সময় প্রবাসীদের কাছেও SMS পাঠানো হবে। প্রায় 2 লাখ MRP পাসপোর্ট আটকে ছিল প্রবাসীদের। এর মধ্যে 1,82,000 পাসপোর্ট পৌঁছানো হয়েছে বিভিন্ন দূতাবাসে। এদিকে হয়রানি কমাতে দেশে এজেন্ট নিয়োগ করবে পাসপোর্ট অফিস। আগামীকাল থেকে এই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এই SMS সার্ভিসটা বিদেশেও চালু হবে। আউটসোর্সিং করে কিছু প্রপার এজেন্ট নিয়োগ দেওয়া হবে, যারা পাসপোর্টের আবেদনের জন্য পাসপোর্ট যারা আবেদনকারী তাদেরকে সাহায্য করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 31 ডিসেম্বরের মধ্যে 6 সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। কাজ শেষ না হওয়ায় 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে 5টি কমিশন। এমনও হয়েছে যে প্রতি সপ্তাহে 7 দিনই কাজ করতে হয়েছে, 10-12 ঘন্টা করে। তারপরেও এখন আমরা আশা করছি, ইন্টারিম গভর্নমেন্ট আশা করছে যে এই 6টা কমিশনের মধ্যে 5টা কমিশন 15 তারিখের তাদের রিপোর্টগুলো জমা দিবে। প্রেস উইং জানায়, 40 কোটির মধ্যে 6 জানুয়ারি পর্যন্ত 11 কোটি বই বিতরণ করা হয়েছে। অসাধু চক্রের অসহযোগিতায় বই ছাপাতে বিঘ্ন ঘটেছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিগত সরকারের আমলে টেক্সট বুক ছাপার সাথে জড়িত কিছু একটা অসাধু চক্র গড়ে উঠেছিল। এই চক্রটা এইবারও সক্রিয় ছিল। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। লুটপাট, দুর্নীতি ও জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। -2 ফর্মুলা নিয়ে ভাবছে না সরকার, এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি মনে করে সব সংস্কারের প্রয়োজন নেই, তাহলে এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। ইন্টারিম গভর্নমেন্ট একটা রোড ম্যাপ দিয়েছে এবং দুইটা ব্রড একটা টাইম লাইন দিয়েছে। একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাবে না, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে দিয়ে আমি অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নেই, আরো আমার রিফর্মটা লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আরো 6 মাস আমরা সময় নিব। ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে মাইক্রোবাসের 5 যাত্রী, আহত 4 জন, হাসপাতালে ভর্তি। বেলা 12:30টার দিকে সদরের গেরদা মুন্সিবাজার এলাকায় ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। নিহতরা একই পরিবারের সদস্য, তাদের বাড়ি নারায়ণগঞ্জে। ট্রেনের সজোরে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। 50-60 গজ টেনে হিচড়ে নেয়ার পর মাইক্রোবাসটি ছিটকে পড়ে রেল লাইনের পাশের পুকুরে।
ভয়াবহ এই দুর্ঘটনা ফরিদপুর সদরের গেটদা মুন্সিবাজার রেল ক্রসিংয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায় রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস। ঘটনাস্থলে ছুটে যায় আশেপাশের লোকজন। মৃত অবস্থায় উদ্ধার করা হয় 3 জনকে। আহত 6 জনকে হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে একজন স্থানীয়। হঠাৎ করে আমরা ওইখান থেকে সামনের পর বিকট একটা শব্দ পাইছি। উপস্থিত যে কয়েকজন ছিলাম দ্রুত যায় দেখি যে ভিতরে গুরুতর অবস্থা। গাড়ির ট্রেনটা যখন মাইরে দিচ্ছে এইখানে গাড়ির ভেতর থেকে 2 জন পড়ে গেছে। অনেক জায়গায় লোক পড়ে আছে, তো আমরা মোটামুটি 2-4 জনকে উদ্ধার করে ওই ফরিদপুর হসপিটালে পাঠাইছি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। মরদেহগুলো পাঠানো হয় হাসপাতালে। 5 জন লোক মারা গেছে এবং হাসপাতালে আরো 4 জন আহত অবস্থায় আছে এবং তাদেরকে নাকি শুনতে পাচ্ছি ঢাকায় রওনা করছে মুমূর্ষু অবস্থায়। নিহতরা একই পরিবারের সদস্য। তাদের বাড়ি নারায়ণগঞ্জ সদরের ভুইয়াপাড়া এলাকায়। ফরিদপুরে আত্মীয়র বাসায় বেড়ানো শেষে বাড়ি ফিরছিলেন তারা। এক লোক ফোন দিতে দিয়া বলতেছে এই নাম্বারে তো লোক পাইতাছি না, কিন্তু অ্যাক্সিডেন্ট করছে, আমরা কেউ কাউকে চিন্তাছি না। তখন ও আমার ভাগ্নে আমাকে ফোন দিছে, মামা এই অবস্থা। আমি আবার তাড়াতাড়ি করে এই সবারে ফোন দিয়া এই জানাইছি, এরপরে আস্তে আস্তে সবাই জানছে। স্থানীয়রা জানায় মুন্সিবাজার রেল ক্রসিংটি অনুমোদনহীন হওয়ায় কোনো গেটম্যান ছিল না। বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও বিষয়টি আমলে নেওয়া হয়নি। রাস্তা উঁচু থাকার কারণে দেখতে পারি না। আমার দুপাশে কিছু দোকানপাট আছে যার কারণে রাস্তাটা দেখাও যায় না। অনেকবার বলার পরেও আমাদের এই জায়গাটা কোনো গেটম্যান আসতেছে না এবং রেল ক্রসিংও দিতেছে না। এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে। এর আগেও একই এলাকায় দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেন, এরপরও সব ধরনের চালের দাম বাড়েনি। বাজার নিয়ন্ত্রণে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে চাল আমদানি নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা দাবি করেন, চাহিদা অনুযায়ী মজুদ থাকায় রোজায় পণ্যের দাম বাড়বে না। আমনের ভরা মৌসুমে নতুন ধানের চাল বাজারে, কিন্তু দাম না কমে বরং বেড়েছে। টিসিবির তথ্য অনুযায়ী গত 1 সপ্তাহে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 3-4 টাকা, আর মাঝারি মানের চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। যদিও অর্থ উপদেষ্টার দাবি, সব ধরনের চালের দাম বাড়েনি। স্পেসিফিক আইটেম বিষয়ে আমাদের যে তথ্য সেটা বেড়েছে, আর বাকিগুলো ওভারঅল জায়গায় খুব বেশি বেড়েছে তা না। সাবসাইডের মধ্যে কিছু লোকজন আছে যারা আমরা সাধারণত বলি যে মিডলম্যানের দরকার আছে, কিন্তু ওরা মিডলম্যান না, ওদেরকে বলা এক্সটর্শনিস্ট। খামাখা ওদের ট্রাকের কাছে গিয়ে দাঁড়ালো, ট্রাকটা ধরে বললো এখন দেন তো 1,000 টাকা, সেটা হচ্ছে 20,000 টাকা ট্রাক ভাড়া, ঢাকায় এসে তার 30,000 টাকা দিতে হচ্ছে। দাম নিয়ন্ত্রণে চাল আমদানির উপর জোর দিচ্ছে সরকার। এরই মধ্যে আমদানি শুল্কও কমানো হয়েছে। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে 50,000 মেট্রিক টন বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। আজকেও বলে দিয়েছি, আপনারা যেখান থেকে পারেন চাল আপনারা আমদানি করা শুরু করেন। প্রয়োজন হলে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক মানে যে সরকার যদি একটা স্টক থাকে, তখন যারা বাইরে যারা আছে তারা একটু সংযত হয়, দরকার আমরা বলছি স্পেশাল ওএমএস করে ছেড়ে দেব। উপদেষ্টা জানান, রোজার আগে নতুন কোনো শুল্ক আরোপ কিংবা ছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে না সরকার। রোজার ব্যাপারে মেল ও খেজুর, ছোলা, ডাল এগুলো অলরেডি ইম্পোর্ট করেছে। আমাকে বলা হয়েছে মোটামুটি সয়াবিনটাও কিছুটা সহনীয় হয়ে আসছে, তোমার যদি প্রয়োজন হয় আবার দরকার হলে আমরা সয়াবিনের ব্যাপার শুনতে পারি। অতএব সাধারণ মানুষ ইভেন মধ্যবিত্ত এবং সবার জন্য এগুলো খুব। এখন থেকে বাজার মনিটরিংটা আরো জোরদার করতে হবে, শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দেওয়া হবে। অর্থ উপদেষ্টা জানান, কর ব্যবস্থা বাস্তবসম্মত করা হবে, বাড়ানো হবে করের আওতা। বহু ব্যবসায়ী আছে, তারা ভ্যাট রেজিস্ট্রেশনও নাই, ইনকাম ট্যাক্সও নাই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিকেলে সংস্কারকৃত ভবন উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় তিনি বলেন, জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধনের মধ্যে দিয়ে নতুন যুগের সূচনা হলো। অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচার। কনসালটেশনের বেসিসে আইন সংশোধন করা হয়েছে এখানে,
এবং সেখানে যা যা প্রয়োজন একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী এবং সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রীর নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, সরকারি চাকরিতে দ্বৈত নাগরিকদের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন খাতে বেরিয়ে আসছে একের পর এক অনিয়মের প্রমাণ। বাংলাদেশে কর্মরত দ্বৈত নাগরিকদের মাধ্যমে মানি লন্ডারিংয়ে জড়িত থাকার প্রমাণও পেয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকদের এক সংবাদ সম্মেলন করে দুদক মহাপরিচালক। তিনি জানান, মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তে কাজ করছে দুদক। এরই প্রেক্ষিতে সরকারি সকল মন্ত্রণালয়, অধিদপ্তরে কর্মরত দ্বৈত নাগরিকত্বের কর্মকর্তা কর্মচারীদের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। যারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন এই ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ মানি লন্ডারিং অপরাধের সাথে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে যে তারা সম্পৃক্ত আছেন। সেইটা উদ্ঘাটনের জন্যই মূলত আমরা কারা কারা এই ধরনের দ্বৈত নাগরিকত্ব রয়েছেন, তারা কোনো ধরনের মানি লন্ডারিং অপরাধ বা অন্যান্য দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন কিনা সেই বিষয়ে আমরা যাচাইয়ের জন্য এই তথ্যাদি আমরা সংগ্রহ করছি। দ্বৈত নাগরিকত্ব গ্রহণকারী পাবলিক সার্ভেন্টগণের নিয়োগ এবং পুনঃনিয়োগের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করার জন্য সকল মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তিনি আরও জানান, মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। একই সাথে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে। মোহাম্মদ আবুল কালাম আজাদ সাবেক সংসদ সদস্য গাইবান্ধা 4 এবং তার স্ত্রীর প্রতি সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাইফুজ্জামান শেখর সাবেক সংসদ সদস্য মাগুরা 1 এবং তার স্ত্রী, এদের বিরুদ্ধে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে অসাধু উপায়ে বিভিন্ন প্রকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে এই মামলাগুলো রুজু করা হয়েছে। ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার শাহজাহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে 1.5 কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার 3 জনকে 3 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা এই আদেশ দেন। সোমবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে রায়হান ওরফে সৈয়দ রায়হান, সুলাইমান মুফতি ও রফিকুল ইসলাম সম্রাট নামের ওই 3 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় 7 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত 3 দিন মঞ্জুর করেন। পল্টন থানায় প্রতারণার অভিযোগে এই 3 জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন। এজাহারে বলা হয়, আসামিরা দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা নামে প্রতিষ্ঠান তৈরি করে সেটাকে দুদকের সহযোগী বাহিনী হিসেবে পরিচয় দিত অভিযুক্তরা। নতুন বাংলাদেশের অর্থনীতিতে গণতন্ত্র ফেরাতে হবে, আমলাতন্ত্র বাদ দিয়ে করতে হবে সত্যিকারের বাণিজ্য কূটনীতি, তাহলেই বিনিয়োগে আগ্রহ হবে বিদেশিরা। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে যুক্তরাজ্য বাংলাদেশ বাণিজ্য নিয়ে সেমিনারে যোগ দেন তিনি। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক বলেন, বাংলাদেশের গণতন্ত্রের সংস্কার আনা জরুরি। যুক্তরাজ্যের বাজারে বিলিয়ন ডলারের ব্যবসা করে বাংলাদেশ। মূল বাণিজ্য পোশাক খাত ঘিরে, এর বাইরে ওষুধ, চামড়া, কৃষি ও প্লাস্টিক নিয়েও সম্ভাবনা কম না। এটি আরও বাড়াতে পারে আইসিটি, জ্বালানি, স্বাস্থ্য ও শিক্ষা, কিন্তু বড় পরিসরে সেই সুযোগ আদায় করা যায়নি। উল্টো বাংলাদেশ দেশটি থেকে বছরে আমদানি করছে 50 কোটি ডলারের পণ্য। সমাধান জানতে মঙ্গলবার সেমিনারের আয়োজন করে যুক্তরাজ্য বাংলাদেশ চেম্বার অফ কমার্স ও বিটিএমএ। উদ্যোক্তারা বলেন, বিদেশি ক্রেতারা পোশাকের ন্যায্য দাম দিচ্ছে না, প্রশ্ন আছে শুল্ক কাঠামো নিয়েও। তবে ভিয়েতনামের আদরে মুক্ত বাণিজ্য চুক্তি করা গেলে এই জটিলতা কমানো সম্ভব। 70% of the market which is man-made fiber. এখন পোশাকের বাজারে 70% চাহিদা কৃত্রিম সুতার। অনেক ধরনের কাঁচামাল থেকে এই পণ্য তৈরি করা সম্ভব, কিন্তু এগুলো আমদানির পর্যাপ্ত নীতিমালা দেশে নেই। অন্তর্বর্তী সরকারকে অনেক কঠিন সময় পার করতে হচ্ছে। কাজেই নতুন রাজনৈতিক সরকার আসার আগে এসব পরিবর্তন আসবে কিনা আমরা জানি না। But we don't have a policy. We have enormous potentials to grow more.
পোশাক খাতে যুক্তরাজ্যের বিনিয়োগের যথেষ্ট সুযোগ আছে। প্রযুক্তি ও গবেষণাতেও একসাথে কাজ করা সম্ভব। ভিয়েতনামের আদলে বর্তমান সরকার যদি যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার উদ্যোগ নেয় তাহলে রফতানি অনেক বাড়ানো সম্ভব। বিদেশি ক্রেতারা অনেক সময় পোশাকের অন্যায্য দাম দেন। বড় ব্র্যান্ডরা এসব করলে আমাদের বিপদে পড়তে হয়। অনুরোধ করব যুক্তরাজ্যের নীতি নির্ধারকরা যেন এই বিষয়ে আলাদা নজর দেন। পাশাপাশি এলডিসি গ্র্যাজুয়েশন 3 বছর পেছানো উচিত, তাহলে ব্যবসায়ীরা কিছুটা দম ফেলার সুযোগ পাবেন। প্রশ্নোত্তর পর্বে বাণিজ্য নিয়ে আলোচনা রাজনৈতিক মোড় নেয়। সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সেকেলে রাজনীতি নিয়ে ভেবে বসে থাকলে চলবে না। অন্যদিকে নীতি নির্ধারকদের মানসিকতা বদলানোর তাগিদ দেন ব্রিটিশ এমপি রূপা হক। It seems strange to me as an outsider, 2 families have dominated everything for 54 years. I mean, আমাদের দেশে রাজি রানা আছে. So we have a royal family in the UK and we understand that they're descended, I think if you believe the thing, from God, and they have blue blood. And so it's a family thing, you can accept that. But in politics, that to me seems a bit strange. Democratization of the economy. মুক্ত বাজার অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি ওইটা, and liberalization of the economy. আপনি যদি এগুলো ইন্ট্রোডিউস করতে না পারেন তাহলে তো কোনো কিছু এগোবে না। আপনি ব্যুরোক্রেসি থেকে মুক্ত হতে পারবেন না, আপনার কোনো কিছুই হবে না। আপনাকে এই জিনিসগুলো মৌলিক পরিবর্তন আনতে হবে। বাণিজ্য সম্পর্ক জোরদারে বাংলাদেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান যুক্তরাজ্যের ব্যবসায়ীরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 7 জানুয়ারি ফেলানী হত্যা দিবসে সীমান্তে হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর শাখা। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছিল এই আয়োজন। সেখানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ হাইজ্যাক করার মাধ্যমে ভারত সীমান্ত হত্যা চালু রেখেছে। ভারত নীতি বদল না করলে তাদের সাথে সম্পর্ক রাখার আর কোনো সুযোগ নেই। দিল্লির সেবা দাস আর কোনো সরকার ক্ষমতায় আসতে পারবে না উল্লেখ করে আক্তার হোসেন বলেন, কেউ ভারতের দালালির চেষ্টা করলে কঠোর জবাব দেয়া হবে। বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি এমন সকল চুক্তি বাতিলের আহ্বান জানান তিনি। ফেলানী সহ সকল সীমান্ত হত্যার বিচারের দাবিও জানানো হয় সমাবেশে। শেখ হাসিনা সহ আওয়ামী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়। বাংলাদেশ ভারত রক্তাক্ত সীমান্তে ফেলানী সহ বাংলাদেশি নাগরিকদের হত্যা, নির্যাতন, গুম সহ মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে গণজমায়েত করেছে মানবাধিকার সংগঠন অধিকার। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয়। সেখানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, দিল্লির গোলামি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। ভারতের সাথে ন্যায্যতার সম্পর্ক চায় বাংলাদেশ। জনগণের মধ্যে বিভক্তি থাকায় ভারত সেই সুযোগ গ্রহণ করে উল্লেখ করে জুনায়েদ সাকি বলেন, যারা ক্ষমতায় যায় তারা দেশের মালিক বনে যান আর বাকি সবাইকে ছুঁড়ে ফেলে দেয়। শেখ হাসিনাও তার দলের লোক ছাড়া বাকি সবাইকে রাজনীতির বাইরে ছুঁড়ে ফেলেছিল। এর ফলেই তাকে এই পরিণতি ভোগ করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ভারত বাংলাদেশকে কখনো রাষ্ট্র হিসেবেই স্বীকার করেনি, উপনিবেশ হিসেবে বিবেচনা করেছে। শেখ হাসিনার শাসনে সেটাকে দীর্ঘায়িত করার চেষ্টা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ফেলানী হত্যা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, 2014 সালের নির্বাচন থেকে ভারত সরাসরি নির্বাচনে প্রভাব বিস্তার করেছে। জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখে বিরোধী দল করতেও ভারতের প্রভাব ছিল। ভারতের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক রাখার কথা উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে সে পর্যন্ত শত্রু রাষ্ট্র হয়ে থাকবে দেশটি। 13 বছরের এক কিশোরী। ভারত যদি বাংলাদেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্ক চায় তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, যাতে আমরা শেখ হাসিনার বিচার এই দেশে করতে পারি, এবং এটাই হবে আমাদের মিনিমাম ডিমান্ড ভারতের কাছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো দলনেতা নির্বাচনের প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক করল আমার বাংলাদেশ এবি পার্টি। বিতর্কে অংশ নেন চেয়ারম্যান পদে প্রার্থী 3 নেতা। প্রার্থী হওয়ার কারণ সহ নানা প্রশ্নের উত্তর দেন তারা। বিতর্কে 3 প্রার্থী দলের অভ্যন্তরীণ নির্বাচনকে গণতন্ত্রের পথে অভিযাত্রা আখ্যা দিয়ে ভোটের পরিবেশে সন্তোষজনক বলে জানিয়েছেন। সবাই দেন ঐক্য বজায় রাখার প্রতিশ্রুতি।
টাইম স্প্যানে উনি দলটাকে কোথায় দেখতে চান। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই নির্বাচনী বিতর্ক। অংশ নেন 3 চেয়ারম্যান পদপ্রার্থী দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এএফ সুলাইমান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল দিদারুল আলম। কথা বলছে, কেউ কেউ চাচ্ছে। নেতাকর্মীদের সমর্থন আদায়ে ভবিষ্যৎ পরিকল্পনা, অতীত অবদান এবং প্রার্থিতার যৌক্তিকতা তুলে ধরেন সবাই। এ সময় এএফ সুলাইমান চৌধুরী বলেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতেই 5 আগস্টের পর দলের আহ্বায়ক পদ ছেড়েছিলেন তিনি। এই দলটি একক কারো দল নয়, এটা একটা সম্মিলিত দল। এই দলে আমারও যে ভূমিকা সমানতালে আমিও করেছি, পেছনে ছিলাম না। সত্যিকার অর্থে আপনি যদি বলেন তাহলে 12 বছরের পরে আমি এবি পার্টিকে দেখতে চাই যে এবি পার্টি বাংলাদেশের প্রধানতম একটা রাজনৈতিক দল আকারে দাঁড়াবে। প্রধানতম রাজনৈতিক দলের 2টা পজিশন, হয় সে পজিশনে থাকবে না হলে সে মেইন অপোজিশনে থাকবে। বাংলাদেশের 18 কোটি জনগণের কাছে এই সংগঠনকে সংগঠিত করার জন্য ইউনিয়ন লেভেল পর্যন্ত একটা মাস্টার প্ল্যান আমি তৈরি করতে চাই। এটা হলো নাম্বার 1। নেতাকর্মীরা কেন ভোট দেবে, পররাষ্ট্রনীতি কি হবে, জুলাই আগস্ট আন্দোলনে কি অবদান, নির্বাচিত হলে আগামী জাতীয় নির্বাচনে কারো সঙ্গে জোট করবেন কিনা, এমন নানা প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা। জোটে গেলে ছোট দল বেশি ক্ষতিগ্রস্ত হয়। আপাতত হয়তো কিছু আসন পাওয়া যায়, কিন্তু দল আর বিস্তার করতে পারে না। নেতা কর্মীরা তখন বড় দলের দিকে চলে যায়। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা এই নীতিটা আমরা মানতে চাই না। আমরা মনে করি যে যার সাথে আমার সম্প্রীতির সম্পর্ক তার সাথে আমার সম্প্রীতির সম্পর্ক থাকবে, যে আমার সাথে বৈরিতা দেখাবে আমি তার সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাই। নেতা নেত্রীরা বসে আলোচনা করে যদি কারোর সাথে কোনো জোটবদ্ধ হইতে নির্বাচন করার যদি পসিবিলিটি প্রয়োজন অনুভব আমরা করি, তাহলে সেটাও আমরা হয়তো করতে পারি। নির্বাচনের ফল যাই হোক মেনে নেবেন কিনা জানতে চাইলে 3 প্রার্থী পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেন। বলেন, যিনি জয়ী হবেন তিনি দলের চেয়ারম্যান মাত্র, কিন্তু দল সকলের। আমরা বড় একটা রাজনৈতিক দলের। অনলাইনে যুক্ত হয়ে 3 প্রার্থীর কাছে নানা প্রশ্ন রাখেন দলের কাউন্সিলররা। শোনেন তাদের বক্তব্য। আসছে 10 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির চেয়ারম্যান পদের জন্য অনুষ্ঠিত হবে ভোট। আমরা চেষ্টা করছি উদ্বুদ্ধ করার জন্য। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। 7 জানুয়ারি শেখ হাসিনার ডামি নির্বাচন প্রদর্শনী ও ভোটদান প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট রাইটস ওয়াচ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজন করা হয় যত ভোট তত নোট শীর্ষক আয়োজনে শিক্ষার্থীদের ভোট দিতে দেখা যায়। আয়োজকরা জানান, বিগত 15 বছর দফায় দফায় প্রহসনে নির্বাচন করেছে শেখ হাসিনা। দিনের ভোট রাতে অন্যের ভোট নিজেরা দিয়ে দেয়। ভোটারদের হত্যা, নির্যাতন সহ নানাভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনা। শেখ হাসিনার সেই অপকর্ম দেশবাসীর সামনে তুলে ধরতেই এই আয়োজন। তরুণরা জানান, ভোটার হওয়ার পর তারা কখনো নিজের ভোট দিতে পারেননি। তাদের আশা, আগামী দিনে জাতীয় সহ সকল নির্বাচনে যেন ভোট দিতে পারেন সেই সুযোগ নিশ্চিত হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় শিল্পী দেবাশিস চক্রবর্তীর করা 20টি পোস্টার নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী পোস্টারে জুলাই গণঅভ্যুত্থান। শুধু পোস্টার দেখাই নয়, দর্শনার্থীদের জন্য থাকছে AR ও VR মাধ্যমে পোস্টারগুলোর সাথে সম্পৃক্ত আরও বিস্তারিত তথ্য, সংবাদ ও ঘটনার ভিডিও চিত্র। জুলাই বিপ্লবে শিল্পী দেবাশিস চক্রবর্তীর তৈরি শতাধিক প্রতিবাদী পোস্টার আন্দোলনে জ্বালিয়ে তোলে স্ফুলিঙ্গ। তার 20টি পোস্টার নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী পোস্টারে জুলাই গণঅভ্যুত্থান, যেখানে প্রবেশ করলেই লাল বিপ্লবের চেতনা ঘিরে ধরবে যে কাউকে। শুধু পোস্টার দেখাই নয়, দর্শনার্থীরা চাইলেই অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পোস্টারগুলোর সাথে সম্পৃক্ত তথ্য, সংবাদ, অডিও, ভিডিও এবং সেই মুহূর্তের পরিস্থিতিকে অনুভব করতে পারবেন। আন্দোলনগুলো হয়েছিল, যে নিউজগুলো হয়েছিল, সেগুলো আমরা ভিজুয়াল দেখতে পাচ্ছি, একদম ভিডিও এবং নিউজগুলো। আপনি রিয়েল স্পেসেই আপনি ছবিটা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যখন ফোনটা ধরছেন, ফোনের মাধ্যমে আপনি আরো অ্যাডিশনাল ইনফরমেশন পাচ্ছেন। সরকারের প্রশ্রয়ে বেপরোয়া হয়ে ওঠেন বলে
স্মার্টফোনে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমেও পোস্টারের বিষয়বস্তু, পরিপ্রেক্ষিতের নানা ঘটনা, তথ্যচিত্র ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতিতে দেখতে পারবেন দর্শকরা। এই পোস্টারের উপর যখন আমি এয়ারের আমাদের অ্যাপটা রাখছি, তখন এটার অ্যাডিশনাল নিউজপেপার কাটিং, ভিডিও বা অডিও যদি থাকে, সেটা এটার চারপাশ দিয়ে অগমেন্টেডলি এক্সপোজ হচ্ছে। সব ধরনের ইনফরমেশন আমরা এই কিউআর কোড স্ক্যান করে ভার্চুয়ালি আমরা পোস্টারের সাইটে ভিজুয়ালি আপনারা দেখতে পারতেছি। আমরা সিলেক্টিভ 20টা ইমেজ নিয়েছি, যেই 20টা দিয়ে আসলে এই জুলাই অভ্যুত্থানকে দেখা যাবে। চিত্রশালা মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে ভার্চুয়ালি যুক্ত হন শিল্পী দেবাশিস চক্রবর্তী। একটা জনগোষ্ঠীর মুখের ভাষায় এবং শরীরী ভাষায় কিভাবে লড়াকুভাবে উপস্থাপন করা যায় সেগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। বলতে দ্বিধা নাই, 24শে জুলাই আগস্টে এসে এই কল্পনা আর বাস্তবতার জমি নানা মাত্রায় একাকার হয়ে গিয়েছিল। তারুণ্যের উৎসব 2025 এর অংশ হিসেবে এই প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগ। প্রধান অতিথি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই পোস্টারগুলো জুলাই গণঅভ্যুত্থানের দলিল হয়ে থাকবে। একেবারে ঈর্ষণীয়ভাবে দেখিয়ে দিয়েছেন যে শিল্প কিভাবে সঠিকভাবে রাজনৈতিক হাতিয়ার হতে পারে এবং একই সাথে শিল্পকর্ম হতে পারে, এই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যখন এরকম একটা প্রকাশনা থাকে তখন ওই সময়টা থেকে যায়। পরবর্তীকালে যদি কেউ মিথ্যা বয়ান তৈরি করতে যায় বা কেউ যদি সত্যি বয়ানটা ভালোভাবে তুলে ধরতে চায়, এটা একটা বিরাট ভূমিকা রাখে। জাতীয় চিত্রশালার 5 নং গ্যালারিতে এই প্রদর্শনীটি চলবে 19 জানুয়ারি পর্যন্ত। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত হয়েছে দ্য ফ্যাশন শো দ্য গ্রেট কামব্যাক 2025। গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে পুরো দেশের ঘুরে দাঁড়ানো নিজেদের পোশাকের মধ্যে দিয়েই ফুটিয়ে তোলে শিক্ষার্থীরা। সেই সাথে দেশীয় হারিয়ে যাওয়া নানা পোশাক শিল্পকেও তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। পোশাকের নান্দনিকতা এবং শৈল্পিকতার ছোঁয়া ফুটে উঠেছে দেশীয় সংস্কৃতির পাশাপাশি বৈশ্বিক ফ্যাশনের হালের চিত্র। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে ফ্যাশন ক্লাবের উদ্যোগে ছিল এই আয়োজন। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানের মূল থিম ছিল 24-এর গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানো। দ্য গ্রেট কামব্যাক এটা হচ্ছিল তার টাইটেল। তো এটা থিমটা এইখান থেকেই নেওয়া, যে এই যে 24-এর যে একটা আন্দোলন, এতগুলো এত বড় একটা ক্রাইসিস গেল, ওখানে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি পার্টিসিপেট করেছে এবং তাদের অনেকের কিন্তু ডেথও হয়েছে। ইউনিভার্সিটি আমাদের উপর এত ইফোর্ট দেয় দেখে আমাদের কালেকশন এত ভালো হয়েছে। ইউনিভার্সিটি যদি আমাদেরকে ভালো শিক্ষা না দিত তাহলে আউটকাম এত ভালো হতো না। সো আই এম ভেরি গ্রেটফুল টু মাই ইউনিভার্সিটি অ্যান্ড মাই ফ্যাকাল্টি। কারিগরি শিক্ষা প্লাস তাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, দুইটার সম্মিলন ঘটিয়ে ট্রেডের উন্নতি করতে পারি আর আমাদের দেশের যে কর্মসংস্থানের ব্যবস্থা এটাও করতে পারি। আমরা যদি ফিউচারে বড় কোথাও যেতে চাই, আমরা ওটা পারবো না। আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে যা আমরা আমাদের ভার্সিটির মাধ্যমে শিখতে পারছি, আর আমাদের বিজিএম ইউনিভার্সিটি সে জিনিসটা প্রোভাইড করতেছে। বাংলাদেশ পোশাক শিল্পের জন্য বিখ্যাত, অ্যান্ড ইনশাআল্লাহ ইন ফিউচার আমরা এটাতে অনেক ভালো করব। আমাদের যেমন জামদানি শুধু শাড়ি হিসেবে রিপ্রেজেন্ট হয় ওয়ার্ল্ড ওয়াইজ, এটাকে এই শাড়িটাই তো ইনক্লুডেড থাকা উচিত না, এটাকে আবার ফিউশন করে অন্য ড্রেসও তো করে আনা যায়। শিক্ষার্থীদের প্রতিটি উপস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় টেকসই পদ্ধতি ও ডিজাইনের উপর। বিশ্বের দরবারে দেশের পোশাক শিল্পকে তুলে ধরতে এই ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন সকলে। আমাদের নিজেদের পোশাককে, আমাদের নিজেদের যেগুলো মেটেরিয়াল, কারণ আমি মনে করি আমরা আরও থেকে কম না, বরঞ্চ অনেকের থেকে আমাদের দেশীয় জিনিস অনেক অনেক সুন্দর। তো সেটা আগে কে ভালোবেসে সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে আমি খুব উৎফুল্লতা দেখেছি, তারা খুবই আনন্দিত। আমরা মনে করি আমরা যারা পোশাক শিল্প উদ্যোক্তা, যারা পোশাক শিল্পের উন্নয়ন নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবৎ, আমরা মনে করি আমরা পশ্চিমা যে ডিজাইন সেটা ফলো করতে চাই না, আমরা আমাদের নিজস্ব ডিজাইন তৈরি করতে চাই। সেই জন্য এদের ভূমিকাটা বিশাল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল সম্ভাবনাকে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের হারিয়ে যাওয়া পোশাক শিল্পকে পুনরুত্থানেও গুরুত্ব দেওয়া হয়। হেরিটেজ যেসব আইটেমগুলো আছে, সেই জামদানি থেকে শুরু করে লোকাল খাদি, এইসব ফ্যাব্রিক দিয়ে আমরা
এখানে যে আমাদের স্টুডেন্টরা আছে তারা ডিজাইন করছে, ডেভেলপ করছে এবং এগুলো গ্র্যাজুয়ালি আমরা কমার্শিয়ালি এটাকে এক্সপোর্টেও নিয়ে যাচ্ছি। তারা এমন ডিজাইন ডেভেলপ করছে যেটা লোকাল ম্যাটেরিয়ালকে ইউজ করছে, রিসাইকেল করছে। দিনভর আয়োজিত ফ্যাশন শোতে 7টি ভিন্ন থিমে নিজেদের সৃজনশীলতা প্রদর্শন করেন শিক্ষার্থীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 10 জানুয়ারি পর্যন্ত বাড়ল ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের মেগা রিইউনিয়নের রেজিস্ট্রেশনের সময়। অনেকের অনুরোধে আরও 3 দিন সময় বাড়ানো হয়। সোমবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে রিইউনিয়ন প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়। জানানো হয় ঢাকা কলেজের এই মেগা রিইউনিয়নকে সাফল্যমণ্ডিত করতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপনের নানা আলোচনা হয়। রিইউনিয়নের সুভিনিয়রে স্মৃতিচারণমূলক লেখা দেওয়ারও আহ্বান জানানো হয়। এ সময় যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারেনি তাদেরকে দ্রুত ব্যাচ ভিত্তিক বা সরাসরি যোগাযোগ করে নিবন্ধিত হওয়ার অনুরোধ জানান রিইউনিয়ন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী বিষয়ক সম্পাদক শরফত আলী সপু। আগামী 17 জানুয়ারি মুন্সিগঞ্জের ঢালিস আম্বার নিবাস রিসোর্টে ঢাকা কলেজ এক্স স্টুডেন্ট রিইউনিয়নকে স্মরণীয় করে রাখতে সবার সহযোগিতা কামনা করা হয় সভায়। লেবাননে উদযাপিত হলো আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। দেশটির বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিবসটি উপলক্ষে করা হয় আয়োজন। রোববার রাজধানী বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে হয় এই আয়োজন। অনুষ্ঠানে বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানফির খান। এছাড়াও দেশটিতে যুদ্ধকালীন সময়ে সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রদূত। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার প্রেরিত বাণী পাঠ করা হয়। বক্তব্যে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের আহ্বান জানানো হয় রাষ্ট্রদূত। এছাড়া বক্তব্য রাখেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। বাংলাদেশ বিমানের সাথে ওমানের মাস্কাট সিটি সিজন হোটেলের 2 বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। বিমানের পাইলট ও ক্রুদের অবস্থান সংক্রান্ত ইস্যু নিয়ে এই চুক্তি। সোমবার ওমানের ওই হোটেলটির বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ বিমানের ওমানের কান্ট্রি ম্যানেজার শরীফুল আলম এবং সিটি সিজন হোটেলের জেনারেল ম্যানেজার পীর আল রাইসি। বিমানবন্দর থেকে কাছে হওয়ায় হোটেলটির সাথে চুক্তি করা হয়েছে দাবি বিমান কর্তৃপক্ষের। বিমানের শিডিউলের কোনো পরিবর্তন হলে বিজনেস ক্লাসের যাত্রীরা হোটেলটির সুবিধা গ্রহণ করতে পারবেন বলে উল্লেখ করা হয় চুক্তিতে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্কাটের স্টেশন ম্যানেজার নূর আলম, ফিনান্স ম্যানেজার গোলাম আজম, মারওয়ান নাওফিল, আজমত ফৌদা সহ আরও অনেকে। আমরা 2025 এবং 2026 সাল অর্থাৎ 2 বছরের জন্য সিটি সিজন মাস্কাটের সাথে চুক্তি সম্পাদন করেছি। এই চুক্তির আওতায় আমাদের ক্রু যারা আছেন, ক্রু লেওভার অর্থাৎ ক্রুরা এখানে যখন থাকবেন তারা এই হোটেলে থাকবেন। যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে নির্মিত সিলেটের ওসমানী নগরের আওরঙ্গপুর হাই স্কুলের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে লন্ডনের লি স্পাইস রেস্টুরেন্টে। সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দ সাদেক আহমদ। উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবুল কালাম, আরিফ হায়াত, প্রভাষক আব্দুর রফ খান, তোফায়েল আহমেদ, সৈয়দ হাফিজ, সৈয়দ সাব্বির সহ অন্যান্যরা। সভায় স্কুলের সার্বিক খরচ বহনে 30 জনকে পৃষ্ঠপোষককে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার আগ পর্যন্ত বছরে 50,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। বিদ্যালয়ের পিছনে যারা এই ভূমি দিয়ে যারা পয়সা করে, যারা দাতা সদস্য হিসেবে যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন, বাংলাদেশে যারা এটা বাস্তবায়নের লক্ষ্যে যারাই কাজ করেছেন, সবাইকে আমাদের সবার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক মুবারকবাদ। কানাডায় অবসান হচ্ছে জাস্টিন ট্রুডো যুগের। দীর্ঘ শাসনামলে সাফল্য ব্যর্থতা 2 রূপই দেখেছেন জাস্টিন ট্রুডো। 9 বছর আগে ঐক্যের স্লোগান নিয়ে ক্ষমতায় বসলেও তার নিজ দলেই এখন ফাটল। গত 2 বছর ধরেই কমছিল জনপ্রিয়তা। হারানো ইমেজ পুনরুদ্ধার তো হয়নি, উল্টো সময়ের সাথে সাথে বেড়েছে রাজনৈতিক চাপ। অভ্যন্তরীণ কোন্দল আর বিরোধীদের রোষানলে গদি টেকানোই মুশকিল হয়ে পড়েছে ট্রুডোর। তাই মেয়াদ পূরণের আগেই নিতে হচ্ছে বিদায়। 2013 সালে ভগ্নদশায় লিবারেল পার্টির হাল ধরেছিলেন সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে এলি ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো। মাত্র 3 বছরের মাথায় পান বড় সাফল্য। দেশকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন নির্বাচনে। মাত্র 43 বছর বয়সে দায়িত্ব গ্রহণ করেন কানাডার প্রধানমন্ত্রী হিসেবে।
মন্ত্রিসভায় জেন্ডার সমতা, জনবান্ধব সামাজিক কর্মসূচি, মধ্যবিত্তদের টার্গেট করে বাজেট ইত্যাদি কারণে প্রশংসিত হন প্রথম মেয়াদে। তবে 2019 সালে দ্বিতীয় মেয়াদে জোটের উপর ভর করে বসতে হয়েছে মসনদে। তার এই হঠাৎ করে পদত্যাগ করা এবং পার্টি থেকে পদত্যাগ করা, এটা ক্যানাডার জন্য খুব একটা ভালো হবে কিনা এখনো বলতে পারছি না, তবে বাঙালি কমিউনিটির জন্য এটা খুব ক্ষতির একটা কারণ হয়ে গেল। মূল কারণটা অর্থনীতি, মুদ্রাস্ফীতি, আবাসন সংকট, প্রচুর পরিমাণ বিদেশি ট্যুরিস্টকে নিয়ে আসা এবং ইউক্রেন রিফিউজি, নানা কারণে ওনার জনপ্রিয়তা এমনি কম ছিল। করোনা পরবর্তী টালমাটাল পরিস্থিতি কোনো মতে সামলে নিলেও গত 2 বছর ধরেই কমছিল ট্রুডোর জনপ্রিয়তা। আবাসন ও দ্রব্যমূল্য নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এরই মধ্যে খরার ঘা ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি, যা মোকাবেলায় গ্রহণযোগ্য কোনো পরিকল্পনা দেখাতে পারেননি ট্রুডো। এমন পরিস্থিতিতে বিরোধীদের রোষানলে পড়ার পাশাপাশি নিজ দলেও নজিরবিহীন চাপের মুখে পড়েন 53 বছর বয়সী ট্রুডো। জোটের তরফ থেকেও অনাস্থা ভোটের হুমকি দেয়া হয়। 9 বছরের শাসন আমলে এমন টানাপোড়েনে পড়তে হয়নি তাকে। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে গড়ায়, ট্রুডোর সরে দাঁড়ানো ছিল কেবল সময়ের ব্যাপার। তাই সোমবার অটোয়ার সংবাদ সম্মেলনে তার পদত্যাগের ঘোষণায় ছিল না বড় কোনো চমক। My friends, as you all know, I'm a fighter. বন্ধুরা, আপনারা জানেন আমি একজন যোদ্ধা। লড়াই থেকে পিছু হটার মানুষ নই, তবে কানাডার স্বার্থে যেটা সবচেয়ে ভালো সেটি অনুসরণ করি। ছুটিতে নিজের পরিবারের সাথে ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ আলোচনার সুযোগ পেয়েছি। গত রাতে সন্তানদের নিজের সিদ্ধান্ত জানিয়েছি। লিবারেল পার্টির নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে চাই। পরবর্তী দলীয় প্রধান নির্বাচনের পরই পদত্যাগ করব। শেষ বেলায় আবেগঘন বক্তব্যে জানালেন নিজের অর্জন, ব্যর্থতা আর আক্ষেপের কথা। পরবর্তী নির্বাচনে যোগ্যতম ব্যক্তিই প্রাপ্য এই দেশের। এটা আমার কাছে স্পষ্ট যে অভ্যন্তরীণ বিবাদ নিয়ে লড়তে হলে কখনই নির্বাচনে সেরা বাছাই হতে পারবো না আমি। আগামী 24 মার্চ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন মুলতবির ঘোষণা দিয়েছেন ট্রুডো। এর সময়ের মধ্যেই নির্ধারণ করা হবে লিবারেল পার্টির পরবর্তী নেতৃত্ব। ডরথি তাসরিন, যমুনা নিউজ। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত চীন নেপাল সীমান্ত। সবশেষ পাওয়া খবর পর্যন্ত তিব্বতেই 126 জনের প্রাণহানি হয়েছে। বিধ্বস্ত বহু বাড়িঘর, স্থাপনা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 27টি গ্রামে। অঞ্চলটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। এগিয়ে এসেছে স্থানীয়রাও। মঙ্গলবার স্থানীয় সময় তখন সকাল 9:05। প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপে ওঠে তিব্বত ও আশপাশের এলাকা। সিসি ক্যামেরায় ফুটে ওঠে ভূমিকম্পের ভয়াবহতা। ভূমিকম্পটি ছিল 7.1 মাত্রার। কয়েক মিনিটের ব্যবধানে অনুভূত হয় আরও কয়েকটি আফটারশক, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল 5.1। আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসে মানুষজন। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ টের পাই বিছানা কাঁপছে। চোখ খুলে দেখি জানালা কাঁপছে, ফ্যান দুলছে। বুঝতে পারি ভূমিকম্প। দৌড়ে নিচে নামি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী চীনের জিজাং ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এর উৎপত্তি। ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালেও, তবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে তিব্বতের সিগাজে শহরের ডিংরি কাউন্টিতে। বিধ্বস্ত হয়েছে 1000-এর বেশি বাড়িঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন কাউন্টির 27টি গ্রাম। ঘটেছে বহু হতাহত। শঙ্কা করা হচ্ছে আরও বাড়বে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপের মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। জারি করা হয়েছে জরুরি অবস্থা। প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের প্রায় 1,500 কর্মী। উদ্ধার কাজে যোগ দিয়েছেন স্থানীয়রাও। শীতবস্ত্র, শুকনো খাবার সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছে অঞ্চলটিতে। ভারত, ভুটান ও বাংলাদেশে অনুভূত হয় কম্পন। এর আগে 2015 সালে শক্তিশালী ভূমিকম্পে নেপালে মৃত্যু হয়েছিল 9,000 মানুষের। বিধ্বস্ত হয় অন্তত 10 লাখ বাড়িঘর, স্থাপনা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।